গ্রাফ ব্যবহার করব যখন আমার ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা, একটা ভেরিয়েবলের চেঞ্জটা যখন অল্প সময়ের জন্য হবে, খুব র্যাপিডলি হবে, তখন আমরা এটা কাউন্ট করার জন্য লাইন গ্রাফ ব্যবহার করব। সো লাইন গ্রাফটা আসলে কি কি ধরনের হয়, এই যে দেখো লাইনটা, তখন আমরা এটা দেখে ইজিলি আমরা বুঝতে পারবো যে আসলে কি বাড়তেছে না কমতেছে। যেমন মনে করে এই যে প্রতিদিনকার ডাটা যখন দেখাচ্ছে প্রতিদিন কতজন মানুষ করোনাতে মারা যাচ্ছে, তখন এই ডাটা দেখার জন্য একটা স্কেল ব্যবহার করা হয় যেটা রেপিডলি বোঝা যায় যে বাড়তেছে না কমতেছে, আজকে কমছে একটু নিচের দিকে নামছে, এই কার্ভটা আসলে পরের দিন আসলে বেড়ে যাচ্ছে। এই ধরনের ডাটা, প্রতিদিনকার ডাটা যখন এস্টিমেট করার জন্য তখন এই ধরনের লাইন গ্রাফ ব্যবহার করা যায়। তাহলে এটা দিয়ে দর্শক আসলে অডিয়েন্স আসলে ইজিলি বুঝতে পারবে যে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে, হ্যাঁ, একটা আইডিয়া করা যায়। তখন এই যে লেখা আছে when small changes exist line graphs are better to use than bar graph। হ্যাঁ, এটা একটা পার্থক্য বোঝানোর জন্য বলছে, যখন স্মল চেঞ্জেস আর এক্সিস্ট, খুব অল্প পরিবর্তনটা হয়ে থাকে দুইটা ভেরিয়েবলের মধ্যে, তখন তোমার লাইন গ্রাফ ব্যবহার করা হয়। লাইন গ্রাফ ক্যান অলসো বি ইউজড টু কম্পেয়ার চেঞ্জেস ওভার দ্য সেম পিরিয়ড অফ টাইম মোর দেন ওয়ান গ্রুপ। একটা বা দুইটা গ্রুপ, যেমন মনে করে একই সাথে টেম্পারেচার এবং হিউমিডিটি, দুইটা জিনিসের চেঞ্জ, হ্যাঁ, প্রতি ঘন্টায় কিভাবে হচ্ছে। স্যার এখানে তো কেউ জয়েন করে নাই, শুধু আমি একাই। না, কে বলছে? এই যে 11 জন আছে। কেউ তো এখনো শুনতে পাচ্ছে না, কাউকে তো শো করতেছে না। হ্যাঁ, সবাইকে তো জয়েনিং দিলাম। ওকে, সো সবাই শুনতে পাচ্ছে এখন? ওকে, তাহলে আমরা লাইন গ্রাফ সম্পর্কে বলতেছিলাম যে লাইন গ্রাফ আমরা কখন ব্যবহার করব, যখন তোমার ভেরিয়েবলের মধ্যে চেঞ্জেসটা খুব অল্প সময়ের জন্য হবে, তখন আমরা লাইন গ্রাফ ব্যবহার করব। যেমন এখন করোনার প্রতিদিন আপডেট দেখানো হয় যে রেখাটা আসলে কতটুকু বাড়ছে, কতটুকু উপরে উঠছে বা কতটুকু নিচে নামছে, পিকটা কোথায় গিয়ে আটকাচ্ছে, এবং পিক থেকে এটা প্রতিদিন কিভাবে ফল করতেছে বা পিক থেকে আরো কিভাবে পিকে উঠতেছে। এইভাবে প্রতিদিনকার চেঞ্জটা আমরা লাইন গ্রাফের মধ্যে দেখাতে পারি। তো লাইন গ্রাফটা অলসো ক্যান বি ইউজ টু কম্পেয়ার চেঞ্জেস ওভার দ্য সেম পিরিয়ড অফ টাইম ফর মোর দেন ওয়ান। একের অধিক ভেরিয়েবল বা একের অধিক গ্রুপের জন্য তোমার লাইন গ্রাফটা ব্যবহার করা হয়। যেমন আমি আজকে দিনের প্রতি ঘন্টা অন্তর টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই পরিমাপ করব, তাহলে দুইটার জন্য দুইটা লাইন গ্রাফ হবে, দুইটা গ্রাফ হবে বা দুইটা রেখা হবে, তাই না? সো এই দুইটা রেখা দ্বারা এই যে দেখো, মনে করো এখানে টেম্পারেচারের দুইটা ডাটা নিছে, একটা ম্যাক্সিমাম টেম্পারেচার আর একটা মিনিমাম টেম্পারেচার। তাহলে এখান থেকে দুইটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে ম্যাক্সিমাম টেম্পারেচারের রেখাটা উপরেরটা, মানে উপরে যেটা আছে সেটা ম্যাক্সিমাম, আর লালটা যেটা সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার। এবং এটা দিয়ে ম্যাক্সিমাম ও মিনিমামের মধ্যে পার্থক্যটা কতটুকু সেটাও মোটামুটি অনুমান করা যায়। যেমন এটা হচ্ছে 15 থেকে শুরু হয়েছে আর এটা 25 থেকে শুরু হয়েছে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারের মধ্যে পার্থক্য মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াস। এবং সেটা প্রথম দিকে বাড়ছে এবং আস্তে আস্তে মে মাস জুন মাসের দিকে গিয়ে তোমার টেম্পারেচারটা আস্তে আস্তে কমতেছে, হ্যাঁ, হাই টেম্পারেচারটা। আর লো টেম্পারেচারটা জুন মাস পর্যন্ত তোমার বাড়ছে এবং তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে আস্তে আস্তে কমে গেছে। সো এইভাবে আমরা লাইন গ্রাফ ব্যবহার করতে পারি ডাটা রিপ্রেজেন্ট করার জন্য, অল্প সময় ডাটা চেঞ্জের জন্য। এখন আসে এরিয়া গ্রাফ। ছবিটা দেখা যাচ্ছে? ওকে, সো এটা হচ্ছে এরিয়া গ্রাফ। তো এরিয়া গ্রাফটা আর কিছুই না, এরিয়া গ্রাফটা লাইন গ্রাফেরই একটা রূপান্তর মাত্র। ওকে, এই যে দেখো এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে, এই লাইনগুলো আসলে এক একটা এরিয়া নির্ধারণ করে, যে কতটুকু এরিয়া জুড়ে কোন একটা জিনিসের বিস্তার বা কোন একটা জিনিসের অবস্থান কতটুকু এরিয়া জুড়ে। কোন একটা এরিয়াকে তুমি যদি 100%-এ ধরো, তো এই 100%-এর কতটুকু অংশ জুড়ে এই জিনিসটা বিস্তার করছে, বা তোমার এই এককটা, তোমার ভেরিয়েবলটা কতটুকু পোরশন সে অর্জন করে নিছে, এবং সময়ের বৃদ্ধির সাথে সাথে বা তোমার প্যারামিটার গুলার পরিবর্তনের সাথে সাথে সেই এরিয়াটা কতটুকু কাকে দ্বারা কভার করছে।
দেখা যাচ্ছে যে কোনো একটা প্যারামিটার তোমার প্রথমে যে এরিয়াটা কভার করছে পরবর্তীতে গিয়ে সেই এরিয়াটা সে কমে গেছে, সেটা ডিস্ট্রিবিউশনটা কমে গেছে, সেটার ভ্যালুটা, তখন তার টোটাল এরিয়ার কভারটাও কমে যাবে, অন্য একটা সেটা তারা এরিয়া কভার করে নিবে। ক্লিয়ার? বুঝাতে পারছি আমি? বুঝছো সবাই? জি স্যার। হ্যাঁ, যেমন এখানে একটা তোমার জিনিস দেওয়া আছে যে ওয়াইল্ড লাইফ পপুলেশন, মানে বাস্তু সংস্থানে কোন ধরনের জিনিস কতটুকু অংশ জুড়ে এরিয়া জুড়ে অবস্থান করতেছে। 2017, 18, 19, 20, 21 ডিস্ট্রিবিউশনটা দিছে। তো দেখা যাচ্ছে যে 17 থেকে 18, 19, 20, 21, 22-এর দিকে এই বিয়ার বা ভাল্লুকের প্রজনন বাড়ছে বা ভাল্লুকের পরিমাণ তোমার বাড়ছে, ঠিক আছে। অন্যদিকে ডলফিনের পরিমাণ যেখানে আগে ছিল 100 থেকে 150-150-র মতো, সেটা 2020-21 সালের দিকে গিয়ে অনেক কমে গেছে, দেখতে পাচ্ছ। তেমনি ওয়েলস বা তিমির পরিমাণ প্রথম দিকে যা ছিল শেষের দিকে, মাঝের দিকে একটু বাড়ছে, শেষের দিকে সেটার পরিমাণ আরো কমে গেছে। এটাই আসলে তোমার এরিয়া গ্রাফ দ্বারা দেখানো হয় যে কতটুকু এরিয়া জুড়ে তোমার ফ্যাক্টরটা অবস্থান করতেছে বা কতটুকু অংশ বা এরিয়া সে কভার করতেছে, এটা এরিয়া গ্রাফ। তো এটা মোটামুটি লাইন গ্রাফের মতোই। এখন আসো বার গ্রাফ, যেটা আমাদের মেইন ফোকাস বা মেইন জানার জিনিস বা মেইন যেটা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে বার গ্রাফ। So bar graph are used to compare things between different groups or to track changes over time. দেখছো ওখানে যেটা আমাদের লাইন গ্রাফের মধ্যে ছিল শর্ট ডিউরেশন অফ টাইম, এখানে সেটা হয়ে গেছে ট্র্যাক চেঞ্জেস ওভার টাইম, মানে দীর্ঘ সময়ের জন্য বা নির্দিষ্ট সময় ডিউরেশন পর পর যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা প্রকাশ করব বার গ্রাফের মাধ্যমে, এবং ডিফারেন্সটা তোমার শো করা যাবে, পার্থক্যটা বোঝানো যাবে। When trying to measure changes over time, bar graphs are best when the changes are larger. দেখছো যে কথাটা আমরা প্রথমে বলছিলাম লাইন গ্রাফের ক্ষেত্রে, বার গ্রাফের ক্ষেত্রে সেটা টোটালি উল্টাটা। When trying to measure changes over time, আমরা পরিবর্তনটা যখন পর্যবেক্ষণ করতে যাব দীর্ঘ সময় ধরে, 1980 সাল থেকে 2021 সাল পর্যন্ত, 2020 সাল পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রার কি পরিবর্তন হয়েছে, বাংলাদেশের হিউমিডিটির কি পরিবর্তন হয়েছে, তাহলে এটা কি একটা লং একটা পিরিয়ড না, লং একটা সময় না? এই সময়টাতে তোমার তাপমাত্রার পার্থক্যটা বোঝানোর জন্য আমরা বার গ্রাফ ব্যবহার করব। ওকে, সো প্রপার লিজেন্ড শুড বি ইউজড টু ইন্ডিকেট ইচ গ্রুপ আর ভেরিয়েবল, যেটা আমরা আগেও বলছি আর কি। হ্যাঁ, যখন তোমার একের অধিক ভেরিয়েবল আমরা একই গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করতে যাব, তখন আমাদেরকে উপযুক্ত লিজেন্ড ব্যবহার করতে হবে, মানে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে আর কি, যে কোন বারটা দ্বারা তুমি কোন গ্রুপটাকে ইন্ডিকেট করতেছো। এই যে এখানে দেখো দুইটা ছবি দেখতে পাচ্ছ, দেখা যায় না? জি স্যার। ওকে, সো দেখা গেলে কি বোঝা যায় এখান থেকে বলো তো? বলো, কুইক বলো। স্যার একটা সিঙ্গেল আর একটা মাল্টিপল। হ্যাঁ, তাহলে দেখো একটা হচ্ছে সিঙ্গেল বার গ্রাফ, মানে যে কোনো একটা ভেরিয়েবলের বৃদ্ধি বা কমা বা পরিবর্তন, চেঞ্জেস ওভার টাইম এখানে দেখানো হয়েছে। সেই জন্য একটাই লিজেন্ড এখানে ব্যবহার করা হয়েছে, একটা কালারেরই গ্রাফ সেখানে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে? কিন্তু মাল্টিপল বার গ্রাফের মধ্যে তুমি দেখো একের অধিক তোমার ভেরিয়েবল এখানে নেওয়া হয়েছে। প্রত্যেকটা এক্স এক্সিস এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তোমার 3টা করে ইউনিট নেওয়া হয়েছে, ঠিক আছে? 3টা করে তোমার ভেরিয়েবল নেওয়া হয়েছে। তাহলে 3টা যেহেতু ভেরিয়েবল নেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিটের জন্য, তাহলে তোমার 3টা কালার দ্বারা সেটাকে ডিনোট করা হয়েছে, এবং এবং প্রত্যেক মাসে বা প্রত্যেক পরবর্তী প্রত্যেক এককের জন্যই সেগুলাকে ইউনিফর্ম ধরা হয়েছে। দেখা যাচ্ছে? জি স্যার। এবং 3টা বারকে তোমার 3টা কালার দ্বারা ডিনোট করা হয়েছে, এবং কালার লিজেন্ড গুলো তোমার কোনায় উপরে দেওয়া আছে, যে কোনটা কোন মাসের জন্য বা কোনটা কোন এককের জন্য কি কালার, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার বার গ্রাফ। বার গ্রাফ সম্পর্কে আমাদের মোটামুটি বলা শেষ।
পরবর্তীতে আমরা আবার ছবি যখন দেখাবো বা করতে যখন যাব, ডাটা যখন দেখবো, তখন আমরা এগুলো সম্পর্কে আবার জানবো। এখন আসলে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম সম্পর্কে আমরা একটু জানি। Histogram হচ্ছে a graphical display of data using bars of different height. It is similar to a bar chart. এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, জি স্যার। তাহলে দেখো এই হিস্টোগ্রামটা আর বার গ্রাফের মধ্যে পার্থক্যটা কি বলো তো তোমরা এখন একটু। বলো ভিজুয়াল কি পার্থক্য সেটা বলো আগে। হ্যাঁ, কই রেসপন্স করো না কেন তোমরা? সবাই কি শুনতেছো নাকি? কি ব্যাপার, কেউ কথাই বলে না? স্যার আগেরটাই তো স্যার একটা ফাঁকা দিয়েছিল আর এটা মানে লাগানো, হুম। গ্রাফ গুলা লাগানো। হ্যাঁ, তো কথাটা খুব তাড়াতাড়ি বলবা তো, সময় ক্ষেপণ করো কেন? যে কোনো একজন রেসপন্স করলে তো বোঝা যায় যে সবাই বুঝতেছে বা সবাই দেখতেছে, বুঝতেছে। সো মেইন পার্থক্য হচ্ছে এইটা। দেখো, বার গ্রাফ আর তোমার হিস্টোগ্রামের মধ্যে পার্থক্যটা খুবই সুস্পষ্ট। যে বার গ্রাফের মধ্যে বারগুলা থাকবে ডিস্টিংগুইশড, আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র। একটা বার থেকে আরেকটা বারের মধ্যে ন্যূনতম একটা ডিফারেন্স থাকবে, ন্যূনতম একটা গ্যাপ থাকবে। কিন্তু হিস্টোগ্রামের মধ্যে একটা বারের সাথে আরেকটা বারের কোনো তোমার গ্যাপ থাকবে না। এটাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম। সো এই ধরনের তুমি যদি বার দেখো কোথাও, এই ধরনের চার্ট যদি তুমি দেখো কোথাও, গ্রাফ যদি দেখো কোথাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে এটা কোন ধরনের গ্রাফ। এটা কি বার গ্রাফ না হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম। জি স্যার। হিস্টোগ্রাম। তাহলে এখন প্রশ্ন আসে, আমরা তাহলে দুইটা গ্রাফ দেখতে কেমন, কোনটা বার গ্রাফ কোনটা হিস্টোগ্রাম, সেটা তুমি এই জিনিসটা দিয়ে বুঝে যাবা যে যদি ফাঁক থাকে, কলামের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে এটা বার গ্রাফ। আর কলামগুলো যদি একটার সাথে একটা লাগানো থাকে, মানে একটা দেওয়ালের সাথে আরেকটা লাগানো থাকে, পরেরটা দেওয়ালের সাথে পরেরটা লাগানো থাকে, তাহলে এটা হচ্ছে হিস্টোগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে বার গ্রাফ তো কখন আমরা ব্যবহার করব সেটা আমরা জেনে গেছি। যে কোনো ডাটার ক্ষেত্রে যখন লং পিরিয়ড অফ অবজারভেশন আমরা ব্যবহার করব তখন আমরা বার গ্রাফ ব্যবহার করব। হ্যাঁ, যে কোনো ডাটার ক্ষেত্রে হতে পারে সেটা। এখন প্রশ্ন আসছে হিস্টোগ্রাম আমরা কখন ব্যবহার করব। হিস্টোগ্রাম আমরা কখন ব্যবহার করব? A histogram groups numbers into ranges or averaged. এই কথাটা একটু বোঝো। A histogram groups numbers into ranges or averages. যখন আমরা কোন একটা রেঞ্জ, যেমন মনে করো সপ্তম থেকে অষ্টম শ্রেণী, বা ক্লাস 6 থেকে 10, ক্লাস 7 থেকে 9, ক্লাস 8 থেকে 10, তাহলে দেখো এগুলো কি এক একটা রেঞ্জ না? অথবা তুমি মনে করো 70 থেকে 80 বছর, 80 বছর থেকে 90 বছর, হ্যাঁ 90 বছর থেকে 110 বছর, তাহলে এগুলো হচ্ছে আমার এক একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কতজন মানুষ পড়ে, বা এই রেঞ্জের মধ্যে তাপমাত্রার পার্থক্য কেমন হয়েছে। সাপোজ আমি যদি বলি জানুয়ারি থেকে জুনের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে, জুন থেকে ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের কোন একটা গ্রুপ, কোন একটা রেঞ্জের মধ্যে যখন তোমার ভ্যালুটা ডিটারমাইন্ড হবে, যেমন আমি বললাম যে ক্লাস 7 থেকে 9, এই 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 ক্লাস রেঞ্জের মধ্যে স্টুডেন্টদের এভারেজ হাইট কত। বুঝতে পারছো আমার পার্থক্যগুলো? বুঝতেছো যে বার গ্রাফ আর হিস্টোগ্রামের পার্থক্যটা আমি কিভাবে করতেছি? যেমন আমি বললাম ক্লাস 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, তাহলে এগুলো আমার কি, এগুলো কি আমার নন, এগুলো কি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? রেঞ্জ। এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো আমার এক্স অ্যাক্সিসে বসবে। এই এই রেঞ্জের মধ্যে কতজন পড়ে, আমি এবার মনে করে এই রেঞ্জের মধ্যে তাদের হাইট মাপবো। তাহলে এই রেঞ্জের মধ্যে তাদের এভারেজ হাইট কত, বা এই রেঞ্জের মধ্যে কতজন পড়ে, ক্লাস 7 থেকে 9 এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে,
ক্লাস 9 থেকে 11 এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে। তখন এই রেঞ্জগুলা বা এই ধরনের এভারেজ যখন আমরা ব্যবহার করতে যাই তখন আমরা হিস্টোগ্রাম ব্যবহার করব। বুঝতে পারছো বার গ্রাফ আর হিস্টোগ্রাম পার্থক্যটা কোন জায়গায়? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। যখন আমরা কোনো রেঞ্জ ব্যবহার করতে যাব, যেমন এখানে আমরা রিলেটিভ হিউমিডিটি মেজার করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তোমার রিলেটিভ হিউমিডিটি ব্যবহার করছে। সো তো রিলেটিভ হিউমিডিটিটা প্রত্যেক মাস ওয়াইজ ব্যবহার করছে, প্রত্যেক মাসের তোমার রিলেটিভ হিউমিডিটি এখানে মেজার করছে। এখন এটা মানে কি, এটা কি জানুয়ারি মাসের এটার একটা এভারেজ না? রিলেটিভ হিউমিডিটিটা কি জানুয়ারি মাসের একটা এভারেজ রিলেটিভ হিউমিডিটি এখানে নিছে না? জানুয়ারি মাসের প্রতিদিনের রিলেটিভ হিউমিডিটি তো মনে করো আলাদা আলাদা ছিল। মনে করো জানুয়ারি মাসের 1 তারিখে রিলেটিভ হিউমিডিটি যা ছিল, 2 তারিখে কি তা ছিল, 3 তারিখ কি তা ছিল, 30 তারিখ কি তা ছিল? পার্থক্য ছিল না? সেই সবগুলাকে তো এভারেজ করে দেখলো যে জানুয়ারি মাসের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার 80%, এভারেজ হচ্ছে 80%। ফেব্রুয়ারি মাসের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার 65%, মার্চের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 62%। তাহলে কি এগুলো এক একটা রেঞ্জ বা এক একটা এভারেজ ভ্যালু না? তখন আমরা হিস্টোগ্রাম ব্যবহার করব। বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেন হচ্ছে আমাদের চার্ট, পাই চার্ট। পাই চার্ট এটাকে আমরা পাই চার্টও বলা হয়, পাই ডায়াগ্রামও বলা হয়, অনেক সময় পাই গ্রাফও বলা হয়, গ্রাফও বলা হয়। তো মেইনলি এটা আসলে একটা ডায়াগ্রাম। যেহেতু আমরা ডায়াগ্রামের ডেফিনিশনে পড়ছি, যখন কোনো ধরনের শেপ ব্যবহার করে কোনো কিছু রিপ্রেজেন্ট করা হয় তখন সেটাকে ডায়াগ্রাম বা তোমার চার্ট বলা হয়। ঠিক আছে? সো পাই চার্টস আর বেস্ট টু ইউজ when you are trying to compare parts of a whole. They do not show changes over time. তাহলে কি বুঝছো এটা দ্বারা, বলো তো? কখন আমরা পাই চার্ট ব্যবহার করব? স্যার কন্টিনিউয়াস চেঞ্জটা না দেখিয়ে স্যার শুধু স্যার কম্পেয়ার করার জন্য যেটা ইউজ করব সেটাই পাই চার্ট। হ্যাঁ, তাহলে দেখো পাই চার্টটা নরমালি আমরা ব্যবহার করব যখন কোন একটা হোলের বা কোন একটা সমষ্টির মধ্যে কোন একটা জিনিসের তোমার যে ভেরিয়েবলটা তুমি মেজার করতেছো সেই টোটাল মেজারমেন্টের কতটুকু অংশ জুড়ে ওই ভেরিয়েবলটা জুড়ে আছে, পার্টসটা কতটুকু সেটা আমরা যখন জানতে চাবো তখন আমরা পাই চার্ট ব্যবহার করব। এই পাই চার্ট নাম আসছে কোথা থেকে? পাই কথাটা আসছে কোথা থেকে? পাই অর্থ কি? পাই অর্থ কি তোমরা এটা জানো না? হ্যাঁ বলো, পাই অর্থ কি? কি কেউ জানো না পাই অর্থ কি? আরে জানলে তো বলবা জানো, না জানলে জানি না। হাই হাই, তোমরা বলে ডিজিটাল যুগের মানুষ। পাই অর্থ পিঠা, পিঠা। পাই অর্থ কেক। ঠিক আছে? কেক দেখো নাই? এরকম কেক দেখো নাই? কেক এভাবে স্লাইস স্লাইস করে কাটো, দেখো নাই? হ্যাঁ, সো পাই অর্থ হচ্ছে যে পিঠা। তো পিঠা কেমন হয়? পিঠা তো নরমালি গোলে হয়, ঠিক না? সেই পাই থেকেই আসছে এই পাই চার্ট। এই যে দেখো এটা একটা কেকের মতো শেপ। তো কেক কাটলে আমরা কি একটা পোরশন কাটি না, একটা স্লাইস কাটি না, একটা অংশ কাটি না? তো এই অংশটা আসলে কিসের অংশ? এই টোটাল একটা পাই বা টোটাল একটা সার্কেল, একটা সার্কেল যদি আমরা ডিগ্রিতে ক্যালকুলেশন করি তাহলে এটা কত কত ডিগ্রি? একটা সার্কেল সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। কি সবাইকে এটা জানো না? 360 ডিগ্রি। সবাই জানো তো একটা সার্কেল সমান 360 ডিগ্রি? জি স্যার, 360 ডিগ্রি। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে এই 360 ডিগ্রি ইকুয়াল টু যদি তুমি 100 ধরো, আমার কথাটা বুঝতে চেষ্টা করো, 360 ডিগ্রি ইকুয়াল টু যদি তুমি 100 ধরো, তাহলে তোমার এই যে মনে করো প্রত্যেকটা স্লাইস বা প্রত্যেকটা পোরশন যখনই আমরা যেটা নিচ্ছি বা যেটা যতটুকু অংশ জুড়ে আছে, তাহলে সেটা থেকে আমি পার্সেন্ট বের করতে পারবো না? এই ডিগ্রির কতটুকু অংশ জি স্যার।
তোমার কোন একটা প্যারামিটার দখল করে আছে, সেটা থেকে আমি পার্সেন্ট বের করতে পারবো না? হুম জি স্যার। হ্যাঁ, সাপোজ এটা তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে নিচে, তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু কত পার্সেন্ট এটা আমি বের করতে পারবো না? 360 সমান যদি 100 হয় তাহলে 45 সমান কত পার্সেন্ট বের করতে পারবো না? হুম এই ধরনের অঙ্কটা তোমাদের আছে, এইভাবে তোমাদেরকে অঙ্ক করতে হবে, কতগুলো ভ্যালু দিয়ে দেওয়া হবে, এখন সেটা দিয়ে তুমি পাই চার্ট তৈরি করতে হবে। সো এটা আর কিছুই না, যখন তুমি কোন একটা হোলের মধ্যে তোমার ভেরিয়েবল গুলো কতটুকু অংশ নিয়ে আছে সেটা তুমি যখন মেজার করতে যাবা তখন আমরা পাই চার্ট ব্যবহার করব। যেমন বাংলাদেশে টোটাল প্রতি বছর বা বাংলাদেশে গত বছর টোটাল তোমার আমের উৎপাদন ছিল 65 লাখ মেট্রিক টন। বুঝতে পারছো আমার কথাটা? গত বছর বাংলাদেশে আমের উৎপাদন ছিল 65 লাখ মেট্রিক টন। এখন যদি আমি স্পেসিফিকলি বলি, এই 65 লাখ মেট্রিক টনের মধ্যে তোমার ল্যাংড়া কতটুকু উৎপাদন হয়েছে, ফজলি কতটুকু উৎপাদন হয়েছে, তোমার গোপালভোগ কতটুকু উৎপাদন হয়েছে, ক্লিয়ার? বুঝতে পারছো? তখন পার্সেন্ট ওয়াইজ চলে আসবে। সো তোমার যখন টোটালটা দেওয়া থাকবে, কোনো কিছুর একটা টোটাল দেওয়া থাকবে, সেই টোটালের মধ্যে কম্পোনেন্ট গুলো কত পার্সেন্ট এরিয়া জুড়ে আছে সেটা যখন আমরা মেজার করতে যাব তখন আমরা পাই চার্ট ব্যবহার করব। এটা সেম রেইনফলের ক্ষেত্রে হইতে পারে। যেমন বাংলাদেশে গত বছর তোমার রেইনফল ছিল 230 মিলিমিটার গত বছর। এখন যদি তোমাকে কোশ্চেন বলে তাহলে জানুয়ারি মাসে কতটুকু ছিল, ফেব্রুয়ারি মাসে কত ছিল, মার্চে কত ছিল, টোটাল 12টা মাসে কতটুকু রেইনফল ছিল, সেটা তোমাকে বের করতে হতে পারে। অথবা বাংলাদেশে সারা দেশে টোটাল বৃষ্টিপাত ছিল এত, ঢাকাতে কতটুকু হয়েছে, খুলনাতে কতটুকু হয়েছে, দিনাজপুরে কতটুকু হয়েছে, সেটার পার্সেন্ট তুমি বের করো। পারবা না? বুঝতে পারছো? সো যেভাবেই জি থাকুক স্যার এভাবেই তোমাকে ডাটাটা বের করতে হবে, ওভারটা থেকে টোটালটা থেকে তোমাকে পোর্শনটাকে বের করতে হবে। এটাই হচ্ছে তোমার পাই চার্ট। দেন আসলে লাস্ট ওয়ান ইজ এক্স ওয়াই প্লট। এক্স ওয়াই প্লট কি? এক্স ওয়াই প্লট কি? ইকোনমিক্স পড়ছো? ইকোনমিক্স ক্লাস কি শেষ হয়েছে তোমাদের? ইকোনমিক্স এর কি পর্যন্ত না পড়াচ্ছে স্যার তোমাদের এখন? লাস্ট কোন টপিক পড়ে আসছো ইকোনমিক্স এর? মনে নাই? ডিমান্ড, তোমার চাহিদা যোগান, এগুলো পড়ো নাই? জি স্যার পড়ছি পড়লে মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন তোমাদের? এটা তো মানে কি সমস্যা বুঝি না। তোমরা কি ভয় পাও না? তোমাদের কি? ওকে, তাহলে সেখানে যদি পড়ে থাকো তাহলে তো জানার কথা, চাহিদা বিধি কি, যোগান বিধি কি, এগুলো তো তোমরা দেখছো হয়তো। ডিমান্ড কার্ভ কি, হ্যাঁ, সাপ্লাই কার্ভ কি, এগুলো তোমরা দেখে থাকবে। সো সেখান থেকে আসলে আসছে যে এই এক্স ওয়াই প্লটটা। এই এক্স ওয়াই প্লট আর কিছুই না, এক্স ওয়াই প্লট আর ইউজ টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন টু ডিফারেন্ট থিংস। The x-axis is used to measure one event or variable and the y-axis is used to measure another variable. বুঝতে পারছো? তাহলে এই x-axis xy প্লটের সাথে আমাদের গ্রাফ চার্টের কি পার্থক্যটা বুঝতে পারছো? বলো তো কেউ একজন। স্যার গ্রাফ চার্ট দিয়ে স্যার আমরা একটা ইভেন্টই স্যার কাউন্ট করি, আর এক্স ওয়াই প্লট দিয়ে দুইটা ভেরিয়েবল দুইটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, একটু ভুল আছে। সেটা হচ্ছে গ্রাফসের চার্ট দিয়ে যে আমরা একটা ইভেন্ট মেজার করি সেটা ঠিক না। একটারও অধিক আমরা মেজার করতে পারি, কিন্তু একটার অধিক যতগুলাই মেজার করি সেগুলো সবগুলাই থাকতে হবে তোমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো একটার অধিক আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মেজার করতে পারি। সো তোমার ভেরিয়েবল অনেক থাকতে পারে, কিন্তু যতগুলাই ভেরিয়েবল আমরা মেজার করি সবগুলাই হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্টের এগেইনস্টে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মেজার করে থাকি। যেমন টেম্পারেচারটা হচ্ছে, সাপোজ জানুয়ারি মাস ওয়াইজ, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, মান্থ ওয়াইজ আমি টেম্পারেচারের পার্থক্য নিরূপণ করব। তাহলে এখানে মান্থটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মান্থের এগেইনস্টে আমি টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি যেটাই মাপি, এই সবগুলোই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তাহলে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট এগেইনস্টে আমি তিনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাপলাম গ্রাফ এবং চার্ট দ্বারা, ঠিক না? মাপা জি যায়। স্যার। তাহলে আর এক্স ওয়াই প্লটের ক্ষেত্রে সেটা হয় যে যে কোনো একটা এক ধরনের, আইদার মনে করো এক্স এক্সিসেও তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ওয়াই এক্সিসেও তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, অথবা এক্স এক্সিসেও তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ওয়াই এক্সিসেও তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তখন একই জাতীয় দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা, যে যে পার্থক্যটা, সেইটা পরিমাপ করার জন্য আমরা এই এক্স ওয়াই প্লট আমরা ব্যবহার করে থাকি। যেমন এই যে প্রথমে এই জন্য উদাহরণ দিলাম, যেমন চাহিদা আর যোগান, চাহিদা এবং যোগান দুইটাই কিন্তু একই ধরনের ভেরিয়েবল, একই ধরনের ভেরিয়েবল, ঠিক আছে? দুইটা আইদার তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাই হোক। এক্স এক্সিসে তোমার মনে করো চাহিদা দিল আর ওয়াই এক্সিসে তোমার যোগান দিল। এরপরে তুমি দেখলো যে চাহিদা বাড়ার সাথে সাথে তোমার যোগান বাড়ে না কমে। যেমন চাহিদা যখন বেড়ে গেছে তখন যোগান কি হবে? when demand increase then supply কি হয়? বেড়ে যাবে। ও চাহিদা যখন বেড়ে যায় তখন সাপ্লাই কি হয়? সাপ্লাই কি কনফিউশন কেন? কমে যায়, কমে যায়, আচ্ছা, চাহিদা যখন বেড়ে যায় তখন বেশি দাম, হয়। চাহিদা যখন বেড়ে যায় তখন দাম কি হয়? ও ডিক্রিজ, বেড়ে যায়, স্যার। বেড়ে যায়, দাম কমে, চাহিদা যখন বেড়ে যায় তখন দাম কমে যায়। তোমরা এগুলো আরো ভালো করে শিখতে হবে, এগুলা তো এখন পড়তে হবে। চাহিদা বেড়ে গেলে তোমার দামও বেড়ে যায়, ঠিক আছে? এই যে মনে করো এখন পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে, পেঁয়াজের দাম কি বেড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আবার চাহিদা বেড়ে গেলে তোমার সাপ্লাইও বেড়ে যায়, ঠিক আছে? আবার তোমার যোগান বেড়ে গেলে তোমার দাম কমে যায়। যখন সাপ্লাই বেড়ে যাবে তখন দাম কমে যাবে, ঠিক আছে? যেমন যেমন মনে করো এখন শাকসবজির ভরা মৌসুম, আলুর এখন ভরা মৌসুম, তা আলুর এখন কি বাজারে সাপ্লাই অনেক বেশি না? সাপ্লাই বেশি হওয়ার কারণে আলুর কেজি এখন 10 টাকা, 12 টাকা, 20 টাকা। তো যখন সাপ্লাই কমে যাবে তখন দাম আবার বেড়ে যাবে। তো এই ধরনের সম্পর্কগুলো আছে। তো এই ধরনের তোমার দুইটা ভেরিয়েবলকে যখন আমি এক্স ওয়াই প্লটে রেখে একটার পরিবর্তনের কারণে আরেকটার কি পরিবর্তন হয় সেটা আমি ডেমনস্ট্রেট করতে যাব, সেটা আমি বুঝাতে যাব, তখন আমরা এই এক্স ওয়াই প্লট ব্যবহার করি। ইফ বোথ ভেরিয়েবল ইনক্রিজ এট দ্য সেম টাইম দে হ্যাভ আ অপোজিট রিলেশনশিপ। এই যে এখানে একটা জিনিস দেখানো হয়েছে, যখন দুইটা ভেরিয়েবল ইনক্রিজ এট দ্য সেম টাইম, অর্থাৎ মনে করো টেম্পারেচার বাড়লে তোমার হিউমিডিটিও বাড়ে, যে আমার টেম্পারেচার বাড়লে হিউমিডিটিও বাড়ে, তখন কি হবে? এদের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ থাকবে। কিন্তু আদতে কি তাই? টেম্পারেচার বাড়লে হিউমিডিটি বাড়ে? না। হ্যাঁ, তোমরা বলো। আমরা অন্য সবকিছু পড়ে এসে আমাদের অ্যাগ্রো ক্লাইমেটোলজিতে বা আমাদের এগ্রিকালচারের সাথে রিলেট করতে হবে, তো আদারওয়াইজ আমরা বুঝবো কিভাবে? টেম্পারেচার বাড়লে কি হিউমিডিটি বাড়ে? কমে স্যার। হ্যাঁ, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? টেম্পারেচার আর হিউমিডিটির মধ্যে ব্যস্তানুপাতিক। হ্যাঁ ব্যস্তানুপাতিক বা নেগেটিভ রিলেশনশিপ, উল্টা ব্যস্তানুপাতিক রিলেশনশিপ। কিন্তু আমি যদি বলি যে হিউমিডিটির সাথে রেইনফল, তখন কি হবে? একই, পজিটিভ। পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে? যে হিউমিডিটি বাড়লে তোমার রেইনফলের সম্ভাবনা বেশি। হ্যাঁ, বাতাস, জলীয় বাষ্প বাতাসে যত বেশি হবে তত আমার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তো এইভাবে আমাদের সম্পর্কগুলো অনেক সময় ডিটারমাইন করতে হতে পারে, কারণ তোমার অ্যাগ্রো ক্লাইমেটোলজিক্যালের যে ফ্যাক্টরগুলো আমরা পড়ছি, অ্যাগ্রো মেটেরোলজি যে এলিমেন্ট গুলো পড়ছি, সেই এলিমেন্ট গুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। কোনোটা বাড়লে কোনোটা কমে, কোনোটা বাড়লে কোনোটা বাড়ে, কোনোটা কমলে কোনোটা বাড়ে। এই ধরনের সম্পর্কগুলা যখন আমরা কোনো প্লটের মধ্যে দেখাইতে যাব, এক্স ওয়াই প্লটে, একই ধরনের ভেরিয়েবলের মধ্যে তাদের পার্থক্যটা, তাদের রিলেশনশিপটা, তাদের ডিফারেন্সিয়েশনটা, তখন আমরা এক্স ওয়াই প্লট ব্যবহার করব। ইফ ওয়ান ভেরিয়েবল ডিক্রিজ হোয়াইল দ্য আদার ইনক্রিজেস দে হ্যাভ আ নেগেটিভ রিলেশনশিপ। তাহলে বুঝতে পারছো মোটামুটি যে কথাগুলো বলছি? বার গ্রাফ কখন আমরা ব্যবহার করব, পাই চার্ট কখন ব্যবহার করব, হিস্টোগ্রাম কখন ব্যবহার করব, এক্স ওয়াই প্লট কখন ব্যবহার করব, বুঝা গেছে? এই যে দেখো, এখান থেকে দেখো যেটা দেখাইতে চাইছি,
হ্যাঁ, এই যে সাপ্লাই কার্ভের ক্ষেত্রে যখন তোমার সাপ্লাই বেড়ে যায় তখন তোমার প্রাইস কি হয়, হোয়াট এভার, যেটা এটা এখন বোঝানোর দরকার নাই। হ্যাঁ, মেইন জিনিস হচ্ছে তোমার দেখো এই যে ডিমান্ড কার্ভের ক্ষেত্রে হয় কি উল্টা, তোমার হুম পরিমাপ যখন বেড়ে যায় তখন প্রাইস তোমার কমে যায়। এই ধরনের সম্পর্কগুলো আমরা যখন আমাদের এগ্রিকালচারের অ্যাগ্রোমেটেরিয়ালজিক্যালের ইউনিট দ্বারা যখন দুই পাশে দুইটা সেম ধরনের ভেরিয়েবল দ্বারা আমরা ডিটারমাইন করতে যাব, তখন আমরা এই ধরনের এক্স ওয়াই প্লট ব্যবহার করব। ক্লিয়ার, বোঝা গেছে? জি ওকে, বুঝা যদি যায় তাহলে মোটামুটি আমাদের আজকের এক্সপেরিমেন্ট এইটাই ছিল। তো এখন বলো এটুকুই? হ্যাঁ এতটুকুই, আজকে বেশি নাই, এটা তো খুব সোজা জিনিস, তারপরে অনেক লেন্দি করে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। এখন তোমরা বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে পারছো কিনা, বা নতুন কোনো ধারণা নতুন কোনো আইডিয়া পাইছো কিনা যেটা আগে জানতা না। জি স্যার, গ্রাফগুলো জানতাম না। হুম। কোনো কোশ্চেন আছে কিনা, কারো জিজ্ঞেস করো কোনো জিনিসটা বোঝো নাই, ভেরিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, অথবা গ্রাফের ক্ষেত্রে কিভাবে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বুঝবো, বা কোন ডাটাটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা কিভাবে বুঝবো। কখন আমরা বার গ্রাফ করব, না কখন স্যার, হিস্টোগ্রাম করব, কখন পাই চার্ট করব, এটা তোমাদেরকে বুঝতে হবে। লিনিয়ার হ্যাঁ, লিনিয়ার বলো। লিনিয়ার আর বার গ্রাফটা একটু যদি আরেকবার বুঝাই দেন। লিনিয়ার আর বার গ্রাফ দুইটা ভিন্ন জিনিস। যেটা আমি বলছি যে জি স্যার। লিনিয়ার আমরা তখন ব্যবহার করব, মানে কন্ডিশন সবগুলোর ক্ষেত্রে একই থাকবে, যে আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্টটার এগেইনস্টে আমরা ডিপেন্ডেন্টটার ভ্যালু নির্ধারণ করব, হুম ঠিক আছে? সো কিন্তু কখন আমরা বার ইউজ করব আর কখন হুম আমরা হ্যাঁ লাইন ইউজ করব। লাইন ইউজ করব তখন যখন তোমার ভেরিয়েবলটার যে হ্যাঁ পার্থক্যটা হয়, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে পার্থক্যটা হয়, তাদের যে ডিস্ট্রিবিউশনের চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা হ্যাঁ যখন অল্প সময়ের জন্য হয় বা অল্প সময়ের মধ্যে যখন চেঞ্জটা ফলো করা যায়। সাপোজ তুমি মনে করো ওই যে দেখো ওই যে আমরা কি দেখি না, এনজিওগ্রাম করা হয়, যে হার্টের যে এনজিওগ্রাম করা হয় দেখছো হ্যাঁ না, হার্টের বিট গুলা মাপা হয়, জি স্যার। তখন কি একটা হ্যাঁ লাইন বা একটা কার্ভ খালি উপরের লাইন দিকে আসে। নিচের দিকে যায়, ঠিক না? তো কারণটা কি? কারণ খুব হ্যাঁ অল্প সময়ের হ্যাঁ ডিউরেশনের পার্থক্যের জন্য তোমার হার্টের বিটটা কেমন হচ্ছে সেটা সে একটা কার্ভের মধ্যে দেখাচ্ছে। তো এই ধরনের চেঞ্জের আচ্ছা ক্ষেত্রে তখন আমরা তোমার লাইন গ্রাফ ইউজ করব। এখন সেটাকে আচ্ছা আরো একটু বড় তুমি করতে পারো। সাপোজ তুমি 1 মাসের কোনো একটা জিনিসের ডাটা নিলা, বা তুমি 2 ঘন্টার ডাটা নিলা, বা 1 সপ্তাহের কোনো হুম একটা জিনিসের অবজারভেশন করলা। তো এই এতটুকু সময়ের জন্য হইলেও তুমি লাইন গ্রাফ দেখাইতে পারো। কিন্তু তার চেয়ে বেশি যদি হয়ে যায়, মনে করো তুমি গত 10 বছরের বাংলাদেশের হুইটের প্রোডাকশন দেখালা, গত 3 বছরে তুমি তোমার এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আসছে সেটা তুমি উপস্থাপন করতে গেলা, এই লং ডিউরেশনের জন্য তুমি হুম, ইউজ করবা হচ্ছে বার গ্রাফ। আর হবে না শর্ট ডিউরেশনের টেম্পারেচারের বার চেঞ্জ, গ্রাফে। হিউমিডিটি চেঞ্জ বা রেইনফলের চেঞ্জ, সেগুলোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে হুম প্রতিদিনকার ডাটার জন্য। যদি আমি লিনিয়ার। আরেকটু স্পেসিফাই বলি, প্রতিদিনকার ডাটার জন্য যদি হয় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে যে লিনিয়ার গ্রাফ। আর যখন আমরা ওভারঅল ডাটা ব্যবহার লিনিয়ার। করব একটা নির্দিষ্ট ডিউরেশনের জন্য, বা একটা সার্টেন একটা পিরিয়ডের জন্য আমরা ডাটাটাকে অ্যানালাইসিস করব, দেখাতে যাব, তখন আমরা বার গ্রাফ ব্যবহার করব। ক্লিয়ার, বুঝতে পারছো বার সবাই? গ্রাফ। জি স্যার। ওকে, জি আর স্যার। কারো কোনো কোশ্চেন আছে জি রিলেটেড? না স্যার। হ্যাঁ, কোশ্চেন যদি না থাকে তাহলে দেখা যাবে, আমি কিছুক্ষণ পরে একটা তোমাদের ইভ্যালুয়েশন শিট পাঠাবো, সেখান থেকে আসলে বোঝা যাবে যে কে আসলে কতটুকু বুঝছে আর কি। ঠিক আছে? সো জি ওভারঅল তোমরা বলো আজকের ক্লাস সম্পর্কে তোমাদের অবজারভেশন কি? আমরা নরমালি যে ক্লাসরুমে নেই সেটার মতোই কি ইফেক্টিভ কিনা এটা, নাকি ক্লাসরুমের চেয়ে কম ইফেক্টিভ, অথবা ক্লাসরুমের মতোই ইফেক্টিভ, তোমাদের অবজারভেশন কি? যদি সবাই আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো আর কি, ওইটা ব্যতীত আর আর কি অবজারভেশন তোমাদের? স্যার, নেটে থাকলে মাঝে মাঝে একটু কানেকশনে ডিস্টার্ব হয়, ওটাই হুম। স্যার প্রবলেম। এটা ছাড়া আর কোনো প্রবলেম আছে, মানে কথা বুঝতে না স্যার। বা তোমাদের সাথে ইন্টারেকশনের ক্ষেত্রে, অথবা স্লাইড বুঝতে বা আমার কথা বুঝতে বা বুঝাইতে, সেক্ষেত্রে কোনো কি ডিস্টারবেন্স হয় যে ক্লাসের চেয়ে ইনএফেক্টিভ এটা?
না না স্যার। স্যার। না স্যার না ওরকম স্যার। হয় না। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়, কারণ ক্লাসের চেয়ে কিন্তু এটা অনেক বেশি ইফেক্টিভ। তুমি সরাসরি তুমি স্লাইড দেখতে পাচ্ছ, সরাসরি তুমি কথা বলতে পারছো, এবং একদম এরকম মনে হয় যেন একজন পাশাপাশি বসে একজন কথাবার্তা বলতেছে, সেরকম মনে হয়। এবং সবার ক্ষেত্রেই সেটা মানে পসিবল আর কি। জি সবাই যে কোনো সময় রেসপন্স করতে পারতেছে, যে কোনো সময় বোঝার জন্য চেষ্টা করতে পারে। আমরা আরো অনেক ওয়েতে এখানে বুঝাইতে পারি, তোমাদেরকে একদম লিখেও এখানে চার্ট এঁকে এঁকে ডায়াগ্রাম এঁকে এঁকেও বোঝানো যায় এখানে। হ্যাঁ, হুম, তো হুম। ক্লাসে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় প্রজেক্টর থাকে নষ্ট, অনেক সময় ইলেকট্রিসিটি থাকে নষ্ট, অনেক সময় প্রজেক্টর আমার সেট আপ করতে আমাদের 10 মিনিট সময় চলে যায়। তো অনেক তোমার এমবার্গো ক্লাসের মধ্যে আছে, যেটা আমার মনে হয় এখানে নেই। এক্সেপ্ট তোমার নেট অ্যাভেলেবিলিটি ছাড়া আর কোনো ধরনের প্রবলেম মোটামুটি নাই এখানে। ওকে, না স্যার। তো তাহলে এটাই তোমাদের অফিসিয়ালি যদি বলি। ও আচ্ছা, যেটা হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে। তো যে জিনিসগুলা মানে একাডেমিক্যালি যদি তোমরা চিন্তা করো, এই জিনিসগুলো আমাদের তোমাদেরকে শেখানোর কথা না, কিংবা আমাদের কোর্স কারিকুলামের মধ্যে অতটুকু নাই। হ্যাঁ, যে জিনিসগুলো হচ্ছে যে হাউ টু ইউজ গ্রাফ পেপার টু প্লট ডাটা। হ্যাঁ, আমাদের ডাটা কিভাবে প্লট করতে হয় গ্রাফ পেপারের মধ্যে, অথবা হাউ টু মেক পাই চার্ট ক্যালকুলেশন এন্ড হাউ টু ক্রিয়েট গ্রাফ এন্ড চার্টস ইন কম্পিউটার। তো এইগুলো আমাদের তোমাদের কোর্সের মধ্যে নাই। যে কম্পিউটারের মধ্যে তুমি কিভাবে গ্রাফ এন্ড চার্ট তৈরি করবা, সেগুলো তোমাদেরকে শেখানোর কথা আমাদের কোর্সের মধ্যে নাই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে তোমার এই পার্সেন্ট ক্যালকুলেশন এবং গ্রাফে ডাটা রিপ্রেজেন্টেশন। তো এই দুইটা জিনিস আমাদেরকে হাতে কলমে শিখতে হবে। এটার একটা অলরেডি তোমাদেরকে যদি বা একটু বলে ফেলছি, যে এই পার্সেন্ট ক্যালকুলেশন পাই চার্টে কিভাবে করবা, যে টোটালটাকে 360 ডিগ্রি ধরে এরপরে বাকি কম্পোনেন্ট গুলোকে হুম। ক্যালকুলেশন করতে হবে। 360 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমি আশা করি তোমরা শীট দেখলেও পারবা, শীট দেখলেও বুঝবা। আর বার গ্রাফ তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু তোমরা আগে করে আসছো ক্লাসে, ইন্টারে বা এসএসসি তে আমরা কিন্তু করছি। হ্যাঁ, বার গ্রাফে এই গ্রাফ পেপারের মধ্যে কিভাবে আমরা ভ্যালু নিতে হয়, একক কিভাবে ধরতে হয়, ইউনিট কিভাবে ধরতে হয়, এগুলো কি জানা আছে? হুম। প্রত্যেকটা ঘরকে, ছোট ছোট এক একটা কিউবিক ঘরগুলাকে কি বলা হয়? এক একক। এক একক বলা হয়। তাহলে এই জিনিসটা বোঝার একটু ব্যাপার আছে, কারণ এগুলা এখনো তোমরা ভুল করো। যে তোমাকে একটা এক পেজের একটা গ্রাফ পেপার দেওয়া হলো, কিন্তু তুমি একটা গ্রাফ আঁকছো, মানে তার 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা কিন্তু আবার দৃষ্টিকটু, তার মানে তুমি মেজারমেন্ট ঠিক মতো করতে পারো না, মানে গ্রাফের এককগুলাকে তুমি ঠিক মতো প্লট করতে পারো না। তো এটাই হলো যে তোমাদের শিক্ষা, বা এটাই তোমাদের এখান থেকে শেখানোর উদ্দেশ্য, যে গ্রাফের মধ্যে তুমি ডাটা কিভাবে প্লট করবা। তোমাকে গ্রাফের সাইজটা অনুযায়ী, তোমাকে যে পেজটা দেওয়া হবে, যে ধরনের গ্রাফটা দেওয়া হবে, সেটা অনুযায়ী তোমাকে ডাটাটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, এককগুলোকে নির্ধারণ করতে হবে। যদি তোমার গ্রাফের সাইজ ছোট হয়, তাহলে প্রত্যেক ঘরকে তুমি এক একক সমান 1 ইউনিট এভাবে ধরতে হবে। আবার যদি দেখো যে গ্রাফের সাইজ বড়, তাহলে 2টা ঘর সমান তোমাকে 1 ইউনিট ধরতে হবে। আরো বড় হলে 3টা ঘর, 5টা ঘর, 10টা ঘর সমান তোমার 1 ইউনিট হতে পারে। তো এটা তোমাদেরকে একটু ক্লাসে আমরা হয়তো করাবো। একে তো আমি শীট দিয়ে দেবো, ওইটা পড়লে বুঝে যাবা। তারপরে ক্লাসে আমাদেরকে এটা কিন্তু পড়াতে হবে বা জানাইতে হবে। আর কম্পিউটারের নলেজ যাদের আছে তারা মোটামুটি গ্রাফ চার্ট তৈরি করতে পারবা, খালি ডাটাটা ভ্যালুটাকে তুমি ট্র্যাক করলে তুমি গ্রাফ চার্ট তৈরি করে ফেলতে পারবা। আশা করি এটা দেখানোর দরকার নাই, কিন্তু আমাদের যেটা দেখানোর দরকার সেটা হচ্ছে তোমার গ্রাফ পেপারের মধ্যে কিভাবে তুমি ভ্যালু নিয়ে ডাটাটাকে তৈরি করবা, এবং পার্সেন্ট ক্যালকুলেশন কিভাবে করবা, সেটা আমাদেরকে দেখাতে হতে পারে। তো আমরা এই শীটটা দিয়ে দিব। তো আর মোটামুটি আমাদের ক্লাস আজকে এতটুকুই আর কি। তো তোমরা যদি মনে করো কোনো কিছু জানার জন্য দরকার, তাহলে আমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করতে পারি, আদারওয়াইজ আমাদের ক্লাস কন্টিনিউ করতে হবে না। আরেকটা জিনিস এখানে আছে, যেটা হচ্ছে এটা আমাদের এক্সপেরিমেন্টে এবার অ্যাড হয়েছে, কিন্তু আমি এখনো শিওর না আর কি যে আসলে তোমাদেরকে এই এক্সপেরিমেন্টটা করানো হবে কিনা। তোমরা হয়তো দেখতে পাবা লাস্টে আছে যে এফেক্ট অফ এনপিকে, দেখছো কিনা? এনপিকে ফার্টিলাইজারের এফেক্ট, অথবা নিউট্রিয়েন্টের এফেক্ট, প্ল্যান্টের উপরে নিউট্রিয়েন্টের এফেক্টটা কি, সেটা সম্পর্কে তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট আছে, দেখছো? তো তোমরা কি মনে করো ওইটা সম্পর্কে তোমরা কিছু জানতে চাও? এটা হলো যে মানে জানার জন্য তোমরা জানতে পারো, কিন্তু এটা আদতে তোমাদের এক্সপেরিমেন্ট হিসেবে কাউন্ট